কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের সানডে স্পেশাল একটা মারাত্মক হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি কৌস্তভ। আজকে আমাদের সাথে কলে ছিল অর্ণব এবং তার 5 বন্ধু দক্ষিণদ্বারের বার্ড কোম্পানিতে যায়, যেটা ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেসেস ইন কলকাতা, এবং তার আগে তারা গিয়েছিল দক্ষিণদ্বারে মুসলিম কবরস্থানে। সেখানে তাদের সাথে মারাত্মক কিছু ঘটনা হয়, যেটা ইতিমধ্যে আপনারা কিউরিও ফাইটে শুনে ফেলেছেন। কিন্তু সেখান থেকে ফিরে আসার সময় তাদের এক বন্ধু অঙ্কুশ সেই বার্ড কোম্পানির ভেতরেই হারিয়ে যায়। তাকে খুঁজতে তারা আবার সেই কোম্পানির ভেতরে ঢোকে। সেখান থেকে ফিরে আসার পর এবং সেই পার্টিকুলার জায়গাতে তাদের সাথে মারাত্মক কিছু প্যারানর্মাল ঘটনা ঘটে। একটা ইউটিউব ভ্লগ বানাতেই তারা গেছিল সেই বার্ড কোম্পানির ভেতরে, কিন্তু এই জিনিসটাই তাদের কাল হয়ে দাঁড়ায় এবং এটার মারাত্মক আফটার এফেক্টস দেখা যায়। কি হয়েছিল জানতে আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা শেষ অবধি শুনুন এবং জানান কিউরিও ফাইটের আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা আপনারা কোথা থেকে শুনছেন। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান, তাহলে যোগাযোগ করুন ইনস্টাগ্রামে অথবা ইমেল করে। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং হ্যাঁ, এখানে আমি জানিয়ে রাখি, যদি আপনাদের কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আপনাদের ঘটনা জানার জন্য অধীর আগ্রহে ওয়েট করে থাকবো আমি কৌস্তভ। কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের ঘটনাটা ভালো লাগলে শেয়ার করে দিন আপনার বন্ধু এবং পরিবারের মধ্যে। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যাঁ ভাই অর্ণব। হ্যাঁ কৌস্তব দা, বলো। বেসিক্যালি তোরা দক্ষিণদ্বারিতে যে বার্ড কোম্পানি রয়েছে সেখানে গেছিলি ইউটিউবে ব্লগ বানাতে, এবং তার আগে তোরা গেছিলি দক্ষিণদ্বারির যে কবরস্থান রয়েছে সে। এই দুটো জায়গাতে গিয়েই তোরা বেশ কিছু প্যারানর্মাল জিনিস ফিল করিস, তাদের সাথে কিছু ইনসিডেন্টস ঘটে। বার্ড কোম্পানি থেকে যখন বেরিয়ে আসছিলি তখন তোদের যে বন্ধু রয়েছে অঙ্কুশ, ঠিক আছে, সে মিসিং হয়ে যায়, তাকে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, আগের দিন সঙ্গত কিছু কারণে আমাদের রেকর্ডিংটা অফ করে দিতে হয়েছিল কিছু প্রবলেমস এর জন্য। যাই হোক, এবার কি হয়েছিল অঙ্কুশের সাথে সেখান থেকে জানতে চাই। মানে যখন আমরা যখন ওখান থেকে বেরোনোর চেষ্টা করছিলাম, সেই দূরে একটা, মানে যেখান থেকে ঢুকেছি ওইখানে একটা শিব মন্দির ছিল। তা আমাদের মধ্যে একটা বন্ধু যখন ওই শিব মন্দিরটা দেখতে পায়, আমরা রীতিমতো মানে যে করে হোক ছুটে গেছি যে বেরোতেই হবে। গিয়ে আমাদের মধ্যে একজন রিয়েলাইজ করে যে প্রত্যেকে আছে কিন্তু অঙ্কুশ নেই। যেটা বলছিলি তুই। হ্যাঁ, প্রত্যেকে রয়েছে কিন্তু অঙ্কুশ নেই। এবার ওখানে তো মানে সবাই পুরো একদম শকড যে কি হলো ব্যাপারটা। এটা ও তো আমাদের সাথেই এসেছিল। যখন আমরা পেছনে মুড়ে দেখেছিলাম তখন ও আমাদের সাথেই দৌড়ে আসছিল বেরোনোর জন্য, কিন্তু এই সামনে মুখে এসে কোথায় গেল। সৌভিক আর হচ্ছে বিজয় বলে যে ফ্রেন্ডটা, ওরা দুজন হাল ছেড়ে দেয়। ওরা দুজন বলে, ভাই আর পারবো না আমরা, যদি তোরা ব্যাক যেতে চাস তোরা ব্যাকে যা, আমরা যখন বেরোনোর রাস্তা পেয়ে গেছি আমরা আর যাব না। ওকে, এই বলে কৌস্তবদা ওরা বেরিয়ে যায় ওখান থেকে। আর যতই হোক তো বন্ধু বলে একটা কর্তব্য তো থাকবেই। তো আমরা ওই 3 জন আবার ব্যাকে যাই। কিন্তু বিশ্বাস করো, ওরা দুজন যে বেরিয়ে গেছিল না, ওরা সব থেকে বুদ্ধিমানের কাজটা করেছিল। আচ্ছা, আমরা যখন ব্যাকে যাই, এই তোমার ধরো 2 পা হাঁটছি, ঠিক আছে, পেছনে মন্দিরটা দেখতে পাচ্ছি, সামনে জাস্ট 2 পা হাঁটলাম, 2 পা হেঁটে পেছনে ঘুরে দেখছি মন্দিরটা কত দূরে, মানে অনেকটাই দূরে। বুঝে গেলাম যে ঠিক আছে, আবার জিনিসগুলো স্টার্ট হচ্ছে। মনকে শান্ত করে, মাথা ঠান্ডা করে
তিনজনেই মানে রাম নাম করতে করতে রীতিমতো মানে ঘামছি সবাই, পুরো ভয়ভীত অবস্থা। আচ্ছা আচ্ছা ঘামতে ঘামতে গেলাম পেছনে, আবার যে দিক থেকে প্রথমেও ঢুকেছিলাম আমরা সেম আবার সেই দিক থেকেই ঢুকেছি, বাট কোম্পানির ভেতরে। পার্ট কোম্পানির ভেতরে হুম ঢুকে ওই কম্পার্টমেন্টটা তো ভুলে গেছিলাম যে কোন কম্পার্টমেন্টে আমরা আগে ঢুকেছি, যেহেতু আমি বলেছিলাম যে 4টে কম্পার্টমেন্ট আর মধ্যেখানে পুকুর, ওকে ঠিক আছে। তো আমরা ভুলে গেছিলাম যে কোন কম্পার্টমেন্টে আমরা ঢুকেছি। আর অঙ্কুশের এত পিছনে আসার কথাই নয়, ও তো আমাদের সঙ্গে সিঁড়ি থেকে নেমে, আমাদের সাথে সিঁড়ির যে ইনসিডেন্টটা হয়েছিল, মানে সিঁড়ির পর ওই সিঁড়ি নেমে যাচ্ছি, আন্ডারগ্রাউন্ডে। হ্যাঁ সিঁড়ির পর সিঁড়ি নেমে যাচ্ছি, কিন্তু মানে 5 মিনিট পর যখন রিয়েলাইজ করি যে আমরা কোথায় আছি, তখন দেখি সেম ওই 3তলাতেই দাঁড়িয়ে আছি। সেই 5 মিনিট যে আমরা সিঁড়ি থেকে নেমেছিলাম, তাহলে ওটা কোথায় গেল? হুম ওই কম্পার্টমেন্টটা তো খুঁজে পেলাম না যে কোন কম্পার্টমেন্টে ঢুকেছিলাম, যে কোনো একটাতে আমরা ঢুকলাম, যেটা আগে পেয়েছি। হুম 3জন মিলে একসাথে ঢুকলাম ওটাতে। ঢোকার পরে সেম ওরকম পচা গন্ধ, মানে মাংস পচা গন্ধ থেকেও মানে নোংরা গন্ধ একদম। আচ্ছা নাক একদম চেপে টেপে ভেতরে ঢুকলাম। আর ভেতরে ঢোকার সময় না মানে একটা বদ্ধ ফিল হচ্ছে, বদ্ধ, যেরকমটা আমার কবরস্থানে হয়েছিল সেম ফিল, ওরকম বদ্ধ ফিল হচ্ছিল। হুম তো ঢুকলাম, পেছন থেকে অঙ্কুশের একটা আওয়াজ পেলাম, আচ্ছা ভাই বাঁচা, চিল্লে বলছে ভাই বাঁচা। আমরা তো মানে ওর আওয়াজ শুনে আবারও মানে কি বলবো, কোনো মানে স্টেপ নেওয়ার আগেই আমরা ভয় পেয়ে গেছি। যে এবার কি করব আমরা? চারিদিক থেকে অঙ্কুশের আওয়াজ পাচ্ছি, চারিদিক থেকে, হুম নিচ থেকেও অঙ্কুশের আওয়াজ পাচ্ছি, পাশের কম্পার্টমেন্ট থেকে ওর আওয়াজ পাচ্ছি, মানে একবার এক এক জায়গা থেকে পাচ্ছি ওর আওয়াজ। তো আমরা রীতিমতো আবার নিচে নামলাম, নিচে নেমে ওকে খুঁজছি যে ও কোথায়। আওয়াজটাকে ফলো করিসনি? কোন আওয়াজটাকে ফলো করবো গুস্তব দা? ডান দিক থেকে আওয়াজ আসছে, বাঁ দিক থেকে আওয়াজ আসছে, ইভেন নিচের থেকে আওয়াজ আসছে, সব জায়গা থেকে ওর আওয়াজ পাচ্ছি আমরা। কোন কোন আওয়াজ ফলো করে যাব, কোন দিকে যাব আমরা, মানে বলে না যে পুরো পাজেল, মাথা ওরকম হয়ে গেছিল, মাথা পুরো পাজেল হয়ে গেছিল, কোনো কাজ করছিল না। আর এমনটা নয় যে আমি একা শুনছিলাম, 3টে ছেলেই শুনছিল। তারপর আমরা যখন নিচে নামি, নিচে মানে আন্ডারগ্রাউন্ডটা? না মানে ওই 3তলা থেকে, কম্পার্টমেন্ট থেকে যখন নিচে নামি, আবার হুম নিচে নেমে ওকে খুঁজছি, খুঁজতে খুঁজতে ওই পুকুরের সাইডে সেম আবার ওরকম ঢিল করার আওয়াজ। আচ্ছা এইবার যেটা দেখলাম, মানে ওইটা দেখে না কোস্তাব দা, হুম কি বলবো, মানে আমার পা চলছিল না আর, মানে আমার পা না রীতিমতো এরকম কাঁপছিল, আমার হাঁটু কাঁপছিল, আমি এগোতে পারছিলাম না। কিছুক্ষণ আমি স্টপ ছিলাম ওখানে। আমাকে মানে আমাকে একটা এরকম ধাক্কা মেরে আমার বন্ধুরা বলে, কিরে চল ওই দেখ। আমি বললাম দেখছি তো, আমি জাস্ট এইটুকু বললাম দেখছি তো। দেখলাম কোস্তাব দা, হুম এই মানে অঙ্কুশের হারানোর আগে আমি বলেছিলাম যে মনে আছে পুকুরে ওরকম ঢিল পড়ছিল ধূপধাপ করে, হুম 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 কিন্তু তখন কেউ ছিল না, কিন্তু হুম কে ফেলছিল সেটা কিন্তু জানি না, আমরা 6টা ছেলে একসাথে ছিলাম। হুম এইবার কোস্তব দা যখন পিছনে ঘুরি হুম পুকুরটার দিকে, দেখছি ওই অন্ধকারে, ওই হুম। অন্ধকারে অঙ্কুশ হাঁটু মানে এরকম হাঁটু গেড়ে বসে, হুম। মাথা নিচু করে, যেরকম বড় বড় ধামড়া ধামড়া ইটগুলো আমাদের উপর ফেলা হচ্ছিল, কে ফেলছিল জানি না, সেই রকম ধামড়া ধামড়া ইটগুলো নিয়ে, মানে ওর কাছে তোলা ওগুলো কোনো ব্যাপার না, এরকম তুলছে, তুলে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। কে ফেলছে? অঙ্কুশ? অঙ্কুশ ওই পুকুর পাড়ে বসে, তখন 3টে 3:30 বেশি, ঠিক আছে 3:30 বেশি,
ওই টাইমে ও ওরকম ভাবে বসে ঢিল ফেলছে পুকুরে। আমার মাথায় আছে, আমি তোমায় বলেছিলাম যে ফোনে কিন্তু চার্জ সবার মোটামুটি ছিল, আর এই জিনিসটা আমরা কি আর ফলো আপ করিনি যে ফোনে কার কত চার্জ আছে, কারণ ভেতরে ঢুকে আমাদের সাথে একটার পর একটা ঘটনা এরকম হয়েই চলেছে, একটার পর একটা ঘটনা এরকম হয়েই যাচ্ছে, যার ফলে কেউ আর ফোন ঘাটার টাইম তো দূরের কথা, নিজেদের মধ্যে হয়তো কোনো কথাবার্তাও আমরা বলার সুযোগ পাইনি। তো যখন ফোন করতে যাই, যে দুজন বাড়ি চলে গেছিল তাদেরকে যখন ফোন করে বলতে যাই যে অঙ্কুশ এই জিনিস করছে, তোরা প্লিজ ব্যাকে আয়, তোদের সাহায্যের দরকার আমাদের, আমরা তিনজন একা পারবো না, ভয় লাগছে আমাদের, রীতিমতো আমরা ওখানে যেতে ভয় পাচ্ছি ওর কাছে, কারণ তোদের কেউ যদি মেরে দেয় তখন তো প্রবলেম। সেটাই। আবার যদি কেউ মাথার উপর এরকম ঢিল ফেলে, মানে কোস্তবদে একবার বেঁচেছি, বারবার তো নাও বাঁচতে পারি। আর তার মধ্যে ওরকম আতলা ইট পুকুরে ফেলছে, একজনকে অলরেডি কামড়েছে, ধাক্কা মেরেছে, যদি বাই চান্স একটা ইট ছুঁড়ে মারে তাহলে তো ওখানেই শেষ। কেউ সাহস পাচ্ছি না ওদেরকে ফোন করে যে ডাকবো, ভাই তোরা প্লিজ ব্যাকে আয়, আমরা পারবো না ওদের মানে ওর কাছে যেতে, তোদের সাহায্যের দরকার। এই জিনিসটা বলার জন্য যখন ফোনটা বার করি, দেখি এক তো ফোনটা পুরো জলে ভেজা, কিন্তু কি করে ভিজলো জানি না, পুরো ফোন জলে ভেজা, অথচ আমার পকেট শুকনো। আমার ফোনটা পুরো ফোন জলে ভেজা, অথচ আমার পকেট পুরো শুকনো। তো যাই হোক, যে আমার গেঞ্জি দিয়ে মুছলাম, মুছার পরে ফোনের বোতাম চিপছি, দেখছি ফোন খুলছে না। ফোনের বোতাম একবার ফোনের দিকে তাকাচ্ছি, একবার অঙ্কুশের দিকে তাকাচ্ছি, মানে আমি তো ভয়ে রয়েছি অলরেডি, মানে ওকে কিছুতেই চোখের বাইরে রাখতে পারছি না। ফোনের দিকে তাকাচ্ছি, ওর দিকে তাকাচ্ছি, বোতাম চিপছি, চিপে যাচ্ছি, দেখছি মোবাইল খুলছে না। আমি বলছি ভাই আমার মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে কোনো একটা কারণে, ফোন কর ওদেরকে, সৌভিক বিজয়কে ফোন কর। ওরা বলছে সেম কথা, ভাই মোবাইলে জল ঢুকে গেছে। কি তোদেরও? যে হ্যাঁ, কি করে জানি না, কিন্তু মোবাইলে জল ঢুকে গেছে, মোবাইল অন হচ্ছে না। তিনটে ছেলে আমরা একা ওই দৃশ্য দেখছি দাঁড়িয়ে, কারোর মোবাইল কাজ করছে না। দূর থেকে ঋষি অঙ্কুশকে ডাকে, এই কিরে এ অঙ্কুশ, শুনছিস? কোনো উত্তর নেই। সেম ওরকম মাথা নিচু করে, কিন্তু কিছু একটা বিড়বিড় করে বলছে, কিছু একটা বিড়বিড় করে বলছে। বলতে বলতে এক হাতে ইট তুলছে, ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, ইট তুলছে, ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। আর কৌস্তব দা ও কিন্তু মাথাটা কনস্ট্যান্ট ওরকম নিচেই নামিয়ে রেখেছে। ও কি করে বুঝতে পারছে যে ইটগুলো কোথায় কোথায় আছে, না দেখে কি করে ইটগুলোকে তুলছিল, এটাই আমি ভাবছি। ও কিন্তু একবারও মাথা তুলে দেখছে না যে ইট কোথায় কোথায় রাখা। তো তারপর কি হলো? ডাকে ওকে যে কি রে শুনছিস, কোনো রেসপন্স করে না। এবার ওখানে মিনিমাম 10-15 মিনিট আমরা ওইভাবেই স্টক থাকি, মানে ওর কাছে যেতেও পারছিস না? যেতেও পারছি না। ওকে ডাকাটাকি করি, ওরকম করার পরে খুব মনের সাহস নিয়ে ঋষিকেশ বলে যে ভাই ওর কাছে চল, যতই হোক ওর কাছে চল ভাই, আমরা একা তো এখান থেকে বেরোতে পারবো না, ওকে তো নিয়েই বেরোতে হবে, ওর কাছে চল। তিনজনে হাত শক্ত করে ধরে আছি, শক্ত করে ধরে একসাথে এগোচ্ছি। এগিয়ে মানে রীতিমতো ঝাঁপ মেরে অঙ্কুশকে ধরেছি, মানে পুরো বলে না যে সাপ যেরকম ছোল মারে, মানে চুপচাপ ওর কাছে গিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে ধূপ করে গিয়ে ওকে এরকম ধরেছি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তুমি বিশ্বাস করবে না কৌস্তব দা, যখন ওকে ধরতে গেলাম না, ভ্যানিশ। ভ্যানিশ মানে? ভ্যানিশড। রিয়েলাইজ করলাম ওটা ও ছিলই না। কি বলছিস? জাস্ট আমাদের ভেতরে আনার একটা ট্র্যাপ ছিল এটা। আচ্ছা, ওই টাইমে ওইভাবে পড়ে আছি আমরা,
ওকে ধরতে গিয়ে ও যে ভ্যানিস্ট হয়ে গেল, ওই টাইমে ওইভাবে আমরা পড়ে আছি। ভ্যানিশ হয়ে গেল মানে তোরা কি কোনো অবয়ব দেখেছিলি বা ছায়া দেখেছিলি, যেটা তোর অঙ্কুশ স্পষ্ট মনে হচ্ছে? দেখেছি অঙ্কুশ ছিল, স্পষ্ট দেখেছি অঙ্কুশ ছিল। যখন কাছে গেলাম, ওর হুম। মুখ তো দেখতে পাচ্ছি না, কিন্তু জামা প্যান্ট দেখে আইডেন্টিফাই করেছি ওটা অঙ্কুশ। হুম। ঠিক আছে, বডির শেপ, জামা প্যান্ট এসব দেখে আইডেন্টিফাই করলাম ওটা অঙ্কুশ। যখন সামনে গেলাম, যখন ধরতে গেলাম, ভ্যানিস্ট। তখন বুঝলাম যে এটা ও ছিল না, আসলে একটা ছায়ামূর্তি ছিল, যেটা আমাদের ভেতরে টেনে আনার একটা জাস্ট ট্র্যাপ ছিল। আবারও আমরা ফেসে গেলাম ভেতরে, কিন্তু এইবার লোক সংখ্যা কম। আগের বার হয়তো লোক সংখ্যা বেশি ছিল বলে প্রাণে বেঁচেছি। মনের মধ্যে জাস্ট এই ভয়টাই ঘুরছে যে বেঁচে ফিরবো তো। বুঝতে পারছি। তারপর কি হলো? যখন ওই অবস্থায় পড়ে আছি আমরা, হুম হুম হুম। ঠিক আছে, ওঠার ক্ষমতা কারণ নেই, বিশ্রী কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। মানে ওই যে বলে না, একদম সদ্যজাত বাচ্চা যেরকম হয়, হুম। সেই সদ্যজাত বাচ্চার বিচ্ছিরি কান্নার আওয়াজ। মানে মানে চিল্লে চিল্লে কাঁদছে, আচ্ছা। চিল্লে চিল্লে কাঁদছে কোস্তাবদা। আর আওয়াজটা যেদিক থেকে পাচ্ছি, মানে সাহস সাহস তো দূরের কথা, মানে মন বলছে যে কান কি করে বন্ধ করব যাতে আওয়াজটা কান অব্দি না যায়। খুব কষ্ট করে উঠলাম, হুম হুম। ঠিক আছে, উঠে পাশ থেকে এদিকে ঋষিকেশ ডেকে বলছে, ওই দেখ উপরে তাকা। কৌস্তবদা, মানে উপরে যেই তাকালাম দেখছি অঙ্কুশ কম্পার্টমেন্টের উপরে তিনতলাতে, অঙ্কুশ দাঁড়িয়ে হাতে হাতে ইট নিয়ে। মারাত্মক ব্যাপার ভাই। অঙ্কুশ দাঁড়িয়ে হাতে ইট নিয়ে, হুম হুম। মানে ও আর ওর কোনো কিছু বুঝতে পারছি না যে মানে ও কি কি করছে না করছে, কিছু বুঝতে পারছি না। কিন্তু এইটুকু বুঝতে পেরেছি, ও ওর মধ্যে নেই, ওর ভেতরে কোনো একটা আত্মা আছে, আত্মা আছে? কোনো একটা আত্মা আছে। মানে তুই বলছিস ও পজেসড হয়ে গেছে, এটা তোর ফিল হচ্ছে? অলরেডি হয়ে গেছে ও। হুম। নইলে তুমি বলো না, কোনো সুস্থ ছেলে কি এরকম করে? আর তার মধ্যে যদি মেনেও নি যে ওর মানে ওই জলে পড়ে যাওয়ার পর তারপরে হয়তো কোনো একটা মেন্টালি প্রবলেম হয়েছে, ও উধাও হবে কি করে, ভ্যানিশড কি করে হবে? হুম। মানে দেখছি না যে ও হাতে ঢিল নিয়ে দাঁড়িয়ে আছে, মানে শরীরে যেটুকু বল আছে সেইটুকু দিয়ে সবাই মিলে অন্য সাইডে ঝাঁপিয়েছি, আর ইটটা ঠিক ওই জায়গাতেই ছুঁড়ে মেরেছে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম। আর এক সেকেন্ডও যদি লেট করতাম, কারণ না কারোর মাথায় পড়তো, আর আমরা তিনজনের মধ্যে কেউ একজন আহত হয়ে যেতিস। আহত না, মানে খুবই গুরুতর গুরুতর আহত হতো, হয়তো মারাও যেতে পারতাম। কারণ আদলা ইট, ওই আদলা ইট তিনতলা থেকে অত জোরে ছুঁড়ে মারছে। ওই ইটটা পড়ার পর সেকেন্ড টাইম যখন উপরে তাকালাম যে আবার ইট ছুড়বে, ও নেই ওখানে, ওখানে কেউ নেই। ইভেন ইটটা যে ফেললো, ইটটাও ওখানে নেই। ইটটা যে ছুঁড়ে মারলো, ইটটাও ওখানে নেই, যে জায়গাটায় পড়লো ইটটা ওখানেও নেই। তারপর কি হলো? রীতিমতো আমরা এবার রাম নাম করা স্টার্ট করেছি আবার, ঠিক আছে, হনুমান চালিসা পড়া স্টার্ট করে দিয়েছে। মানে ও তো কান্না কাটি করে, কি বলবো, অবস্থা খুবই খারাপ। ওকে সান্ত্বনা দেব নাকি নিজেকে সান্ত্বনা দেব, আর কিভাবেই যে সান্ত্বনাটা দেব এটা বুঝতে পারছি না। মানে কি বলবো, এত বাজে ঘটনা বোধহয় চাইবো না যে কখনো নিজের শত্রুর সাথেও ঘটুক। তারপর বল কি হলো?
ওইখান থেকে মানে এবার মনে আসছে যে যে পথে এগিয়েছে সেই পথেই ফিরতে যাই, দরকার নেই কাউকে খোঁজার, আগে নিজে বাঁচবো তারপর তো লোককে বাঁচাবো। মানে আমার এক 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 মানে 1 সেকেন্ডের জন্য আমার মনে হলো যে ভাই আর আমি পারবো না, এবার আমি এক দৌড়ে এখান থেকে বেরোবো, কাউকে কাউকে দরকার নেই, যে যেখানে আছে পড়ে থাক, ঋষি যেভাবে আছে থাক, ও যেভাবে আছে থাক, অঙ্কুশ যেভাবে আছে থাক, আমি বেরোই এখান থেকে। আমার 1 সেকেন্ডের জন্য জাস্ট সেটা মনে হলো, আর আমি উঠে দাঁড়ালাম, যার জন্য উঠে দাঁড়াতে না দাঁড়াতেই ঋষি বলছে ভাই মনে হচ্ছে আর বাঁচবো না, বাঁচবে না? ডাইরেক্ট এরকম বলছে, বলছে মনে হচ্ছে আর বাঁচবো না। আচ্ছা আচ্ছা। আলা, কেন কি হয়েছে, এরকম কথা বলছিস কেন? ওর এই কথাটা শুনে না আমার হাড় হিম হয়ে গেল, গা হাত পা পুরো মানে লক হয়ে গেল, আমি চলতেই আর পারবো না, এরকম এরকম ফিল হচ্ছে আমার। বলছে ভাই সারা গায়ে ছুঁচ ফোটানোর মতো পেন হচ্ছে, মনে হচ্ছে কেউ ছুঁচ ফোটাচ্ছে, ওকে ওকে। সারা গায়ে ছুঁচ ফোটানোর মতো পেন। আর কৌস্তবদা ওর দিকে যখন এগিয়ে গেলাম না, নাক মুখ থেকে ব্লাড, আর প্লাস শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে আঁচড়ের দাগ নেই। অঙ্কুশের না, ঋষিকেশের। ঋষির? হ্যাঁ। আচ্ছা। চোখের সামনে দাঁড়িয়ে আছি, ওর গালে একটা আঁচড় পড়ে গেল একা একা, আমি ওর দিকে তাকিয়ে রয়েছি, ওর চোখে। সিরিয়াসলি ভাই এটা হয়েছে? সিরিয়াসলি। ওকে ওকে। ওর দিকে তাকিয়ে আছি, আমি স্পষ্ট দেখছি আঁচড়টা একা একা পড়ছে, এবং আঁচড়টা দিয়ে রক্ত বেরোচ্ছে যে জায়গাটা আছড়েছে। আবার সেই কান্নার আওয়াজ শুরু, আর এইবার একটু অন্য রকমের। কিরকম? প্রথমে পাচ্ছিলাম সদ্যজাত বাচ্চার কান্নার আওয়াজ, এইবারে পাচ্ছি না কোনো একটা মানে কিরকম বলবো, মানে একটু মধ্য বয়সের কোনো একটা মেয়ের কান্নার আওয়াজ। আচ্ছা ঠিক আছে। আর একটা জিনিস বলে রাখি, যে আমাদের 3জন ছেলের মধ্যে, ঠিক আছে, একজনের গায়ে ওই যে আঁচড়টা পড়লো, সেম জিনিস সবার গায়ে পড়লো। ইভেন তোরও? আমারও সেম জিনিস হলো। যখন জিনিসটা ফিল করলাম যে গায়ে আঁচড় পড়ছে, নিজের হাতের দিকে তাকিয়ে রয়েছি, ঠিক আছে, নিজের হাতের দিকে তাকিয়ে রয়েছি, সেম যেরকম ঋষির গালে একা একা পড়ছে, আমি দেখতে পাচ্ছি আমার হাতে আঁচড়টা আস্তে আস্তে এরকম বেড়ে যাচ্ছে, আমার হাতের রিস্ট থেকে কোনো অব্দি, ঠিক আছে, একটা লম্বা আঁচড় এরকম ভাবে পড়লো, আর সেটা আমি দেখছি নিজের চোখে, সেটা আমি এরকম করে দেখছি। তারপর কি হলো? ওই কম্পার্টমেন্টের সামনে থেকে যখন বেরিয়ে, এবার অঙ্কুশের আর কোনো মানে কোথাও কিছু দেখতে পাচ্ছি না, এতক্ষণ দেখলাম উপরে, একবার নিচে, ঠিক আছে, কোথাও কিছু দেখতে পেলাম না। সবাই মনে মনে ভেবে নিলাম যে এবার ঘর মানে বেরোতেই হবে, ও যাক গিয়ে এবার বেরোতে হবে, নিজে না বাঁচলে কাউকে বাঁচাতে পারবো না। এক্স্যাক্টলি। সবাই তাই বললো যে ভাই ছাড়, বাড়ির লোককে বলে দেবো, পুলিশ কেস হলে হবে, কিন্তু আগে নিজে তো বাঁচি, বলে আমরা রীতিমতো দৌড়াচ্ছি, সেম জিনিস আবার রিপিট হচ্ছে। যত দৌড়াচ্ছি জায়গা তত মনে হচ্ছে বেড়ে যাচ্ছে, সেম জায়গাতেই আমরা দৌড়ে যাচ্ছি, কিন্তু জায়গা এগোচ্ছে না। ঠিক আছে। তারপর কি হলো? মানে কি বলবো তোমাকে, তারপরে যখন ওখান থেকে আর 1-2 পা যখন হাঁটলাম না, 1-2 পা যখন হাঁটলাম, অঙ্কুশের
মানে অঙ্কুশের ডাকার আওয়াজ, ভাই আমাকেও নিয়ে চল, আমার ভয় লাগছে, এই কথাটা। লাস্ট তোকে ওরা কোথায় দেখেছিল? 3 তলায় ওই ইট নিয়ে দাঁড়িয়েছিল ওটা? হ্যাঁ, লাস্ট 3 তলায়। ফার্স্টে দেখলাম পুকুর পাড় ওইভাবে বসে আছে, দেন 3 তলায় ওই যে ঢিলটা পড়লো, হুম। ঢিলটাও গায়েব, সঙ্গে ও গায়েব। বাট এরকম আওয়াজ পাচ্ছিস তারপর? তারপরে আওয়াজটা পেলাম। হুম। আর আরেকটা মানে অবাক করা বিষয় যেটা, এতক্ষণ যে কান্নার আওয়াজটা পাচ্ছিলাম না, সে আওয়াজটা হট করে বন্ধ হয়ে গেল। এবার খালি অঙ্কুশের আওয়াজটা পাচ্ছে, ভাই আমাকেও নিয়ে চল। তুমি বলো কৌস্তব দা, বেরিয়ে যাচ্ছি, হুম। বারবার পিছন থেকে যদি এরকম হয় কি করে বেরোবো? হুম। জাস্ট পেছনে ঘুরে তোর একটা দেখলাম। ডায়লামে তো পড়ে গেছিস। হ্যাঁ, বলতে পারো। জাস্ট পেছনে ঘুরে দেখলাম, দেখছি অঙ্কুশ আমাদের দিকে দৌড়ে ছুটে আসছে। ঠিক আছে, ভাই আমাকেও নিয়ে চল, এরকম বলতে বলতে ছুটে আসছে। হুম। ওকে দেখে জাস্ট আমরা নিজেরা নিজেদের দিকে তাকালাম, একবার একে অপরের দিকে জাস্ট তাকালাম এইভাবে। ঠিক আছে, যেটা ঠিক দেখছি তো? আর মনে যে ভয়টা পেয়েছিলাম, ঠিক আছে, যে ভয়টা, সেম আবার যখন পিছনে ঘুরে অঙ্কুশের দিকে তাকাতে গেলাম, সে নেই। জাস্ট একটা সেকেন্ডেরও ব্যাপার নয়, 1 সেকেন্ডও হয়নি। একটা সেকেন্ড হতে যতটা টাইম লাগে সেই টাইমটুকুও হয়নি। জাস্ট একে অপরের দিকে তাকালাম, তাকিয়ে পেছনে ঘুরলাম, উধাও। খেলাবা বলে এটাকে। তারপর কি হলো? এইবার যে জিনিসটা হলো না, হুম। জিনিসটা দেখার পরে না আমি ছিটকে গিয়ে পড়েছি, ছিটকে গিয়ে পড়েছি 2-3 হাত বাইরে। আমি পেছনের দিকে এগিয়ে যাচ্ছি, সবাই নিজের নিজের হাত ধরে আছে, 3টে ছেলে 3জন হাত ধরে রয়েছি। ঠিক আছে, হুম। হুম। পিছনের দিকে যখন এগিয়ে যাচ্ছি, আমরা তো গেছিলাম আগের দিকে বেরোনোর জন্য, হুম। অঙ্কুশ যেদিকে ছিল সেই দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের পেছন থেকে ঋষির ঘাড়ে অঙ্কুশ এরকম হাত দেয়, হাত দিয়ে বলে, কিরে বাইরে বেরোবি না? আর এই জিনিসটা হওয়ার পরে, ঠিক আছে, হুম। মানে ঋষি এমন ভাবে আমাকে ধাক্কাটা দেয়, ঠিক আছে, আমি ছিটকে গিয়ে পড়ি, ছিটকে গিয়ে। অঙ্কুশ ঋষির ঘাড়ে হাতটা দেয়, আর ঋষি জানি না তখন ওর মধ্যে কিভাবে অত পাওয়ার চলে এলো, কিন্তু ও ঠিকঠাকই ছিল। হুম। কিভাবে যত পাওয়ার এলো জানি না, মানে আমাকে পেছন দিয়ে ধাক্কাটা মারলো না, আমি ছিটকে গিয়ে পড়েছি 2-3 হাত বাইরে। আমি দেখছি অঙ্কুশ ঋষির মাথায় এইভাবে হাত দিয়ে আছে, ঠিক আছে, মানে ওর মাথাটা জাস্ট এরকম ভাবে ধরে রয়েছে, আর ঋষি চুপচাপ দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। আমি বলি, তুই কি করছিস? এটা কি করলি তুই? জিনিসটা বলে যখন অঙ্কুশের দিকে এগিয়ে যাচ্ছে না, কৌস্তব দার চোখের সামনে উধাও হয়ে গেল, চোখের সামনে অঙ্কুশ, আর ঋষি মাটিতে পড়ে গেল। অঙ্কুশ ছিলই না ওটা। আমি বুঝতে পারলাম না মাথায় হাত দিয়ে ওটা কি করলো, মাথায় হাত দিয়ে কি করলো ছেলেটার সাথে। ছেলেটা অজ্ঞান হয়ে গেল, অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লো এইভাবে। আমি তো ডাকছি, এ ভাই, ভাই ওঠ, ভাই এ ওঠ, এরকম ভাই ডেকে যাচ্ছি। আমার তো মানে মনে ভয়, মনে হচ্ছে আমি ওখানে টয়লেট করে ফেলবো, মনে এত ভয়। লাইফ রিস্কের ব্যাপার ভাই। রিস্ক মানে কৌস্তব দা, আমি মানে এখন বলছি যেভাবে, ঠিক আছে, হুম। মানে হয়তো অনেক অডিয়েন্সের মনে হবে যে মানে অনেকটা ইজিলি ভাবে বলতে পারছি, কিন্তু জিনিসটা তেমন নয়। আমি যত বলছি যে জিনিসটা, আমি কিন্তু ঘটনাটা রিয়েলাইজ করে বলছি। যখন ঘটনাটা আমি ভাবছি না নিজের মনে এখনো, ঠিক আছে, আমার সারাটা গা শিউরে উঠছে পুরো।
সারাটা গা শিউরে উঠছে। তারপর কি হলো? তো ওকে যে ডাকছি, ডাকতে ডাকতে মানে সাড়া দিল। মানে সাড়া দিল বলতে কিরকম, হুম হুম করে উঠলো, হুম হুম এরকম করলো জাস্ট। বললাম ভাই ওঠ ওঠ, ঠিক আছিস তুই, ওঠ। জলও নেই যে মুখে মুখে চোখে জল ছেটাবো। তো উঠে বসলো, কোনো কথা বলছো না, জাস্ট উঠে বসলো। আমি দেখছিলাম ও ঋষি, ঠিক আছে, যাকে আমি এতক্ষণ ধরে ধাক্কিয়ে ধাক্কিয়ে তুললাম, সে ঋষি ছিল। আর যখন ছেলেটা ওইভাবে উঠে বসলো, ঠিক আছে, হাসতে থাকে। কে? ঋষি হাসছে? হ্যাঁ, হাসতে থাকে। হাসিটা ওর হাসি ছিল না, এটা এটা সেই যে বলেছিলাম না যে একটা মেয়ের হাসির আওয়াজ পাচ্ছিলাম সদ্যজাত বাচ্চার পরে, তার হাসির আওয়াজ ওটা সেম। ঠিক আছে, তো রীতিমতো ওখান মানে আমি ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যাই, মানে ওই জায়গাটা ছেড়ে আমি পালিয়ে যাই ওখান থেকে দৌড়ে জাস্ট অন্য সাইডটায় চলে যাই আমি। আর আমার পেছন পেছন আমার আর একটা বন্ধু আসছিল, ঠিক আছে, তো আমরা দুজন ওখান থেকে পালিয়ে আসি ঋষিকে ছেড়েই, যেহেতু ওই জিনিসগুলো এবার ওর সাথেও হচ্ছিল যখন থেকে ওর মাথার উপর ওইভাবে হাত দিয়েছিল। ঠিক আছে, আচ্ছা, এবার সামনে কস্তবদা মানে ওই পুকুরটার এই সাইডে চলে এসেছি আমরা, ঠিক আছে। এবারে মানে এতক্ষণ ছিলাম হয়তো ডান দিকের কম্পার্টমেন্ট গুলোর সামনে, এবার এসেছি বাঁ দিকের কম্পার্টমেন্ট গুলোর সামনে, ঠিক আছে। ওকে ওকে, এবার দেখছি কস্তবদা ওখানে অঙ্কুশ পড়ে আছে, অজ্ঞান অবস্থায়। ওকে মানে ওর কাছে যেতে তো ভয় লাগে, যদি হুট করে উঠে বসে কিছু করে দেয়, ঠিক আছে, কাছে যেতে তো ভয় লাগছে। তো তাও সাহস নিয়ে আমরা দুজন গেছি। কি ওকে ডাকছে, এই কি রে, ঠিক আছিস? অঙ্কুশ, অঙ্কুশ। চোখ খুলেছে, চোখ খুলে মানে রীতিমতো মানে আটকাদো অবস্থায়, ভাই ভাই আমার শ্বাসকষ্ট হচ্ছে, ভাই আমাকে এখান থেকে বার কর, ভাই ওরা আমাকে মেরে ফেলবে, ভাই ওরা আমাকে মেরে ফেলবে, ভাই এখান থেকে চ, জাস্ট একটাই কথা, এখান থেকে চ, ওরা আমাকে মেরে ফেলবে, এখান থেকে চ। ঠিক আছে, তো এই কথাটা শুনে বুঝতে পারলাম যে এটা অঙ্কুশ, এটা ওরই গলা, ওই হয়তো বলছে। তো রীতিমতো ওখান থেকে আমরা তিনজন মিলে, এবার আমি, অঙ্কুশ আর আমার ওই ফ্রেন্ডটা, তিনজন মিলে আমরা বেরোচ্ছি। মানে তোর আরেকটা ফ্রেন্ডের কি হলো? মানে ঋষিকেশ। তোরা তো তিনজন ছিলি আর অঙ্কুশ তোদের নিয়ে চারজন। হ্যাঁ, এবার ব্যাপারটা একটু উল্টো হলো, এবার অঙ্কুশ আমাদের সাথে রয়েছে, ঋষিকেশকে খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, ওকে। তো অঙ্কুশ এবার মানে আস্তে আস্তে রিকভার করছে, এবার আস্তে আস্তে উঠে মানে প্রচুর ঘামছে, মানে চোখ মুখ থেকে টপ টপ করে জল পড়ছে রীতিমতো আমাদেরও। অঙ্কুশের গায়ে কোনো আঁচড় ফাঁচড় ছিল যেটা তোদের গায়ে ছিল? না 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 না, ওর গায়ে কিচ্ছু ছিল না, ও পুরো ফ্রেশ ছিল, কিন্তু চোখের দাগটা ছিল, ওই যে বলেছিলাম ডার্ক সার্কেল, সে ডার্ক সার্কেল ছিল। তো আমরা তিনজন মিলে এবার এগোচ্ছি, এগোতে এগোতে সেম যেরকম অঙ্কুশ পড়েছিল ওরকম দেখছি ঋষিও পড়ে আছে। আচ্ছা আচ্ছা,
একটু জাস্ট এগিয়েই বা সাইডে যখন ঢুকলাম দেখছি ঋষিও পড়ে আছে। ঋষিকেও ডাকলাম, ভাই ওঠ, ভাই ওঠ, এরকম ঝাঁকাচ্ছি, ভাই ওঠ, চোখ খোল ভাই, চোখ খোল, ওঠ, দেখ অঙ্কুশ চলে এসছে, ওঠ। অঙ্কুশও ডাকছে, ভাই ওঠ। অনেক ধাক্কা ধাক্কির পরে জ্ঞান ফিরে বলছে, অঙ্কুশকে পেয়েছিস? বলে, চোখ খুলে উঠে বসে বলছে, অঙ্কুশকে পেয়েছিস? তখন সাইড তো অঙ্কুশ মানে হাতটা দিয়ে বলছে, হ্যাঁ ভাই আমি ঠিক আছি, তুই ঠিক আছিস তো? তো এবার মানে ও বলছে, ভাই আমার নিজের মনে নেই যে আমি কি করে অজ্ঞান হলাম। আমার জাস্ট এইটুকু মনে আছে, অজ্ঞান হওয়ার আগে আমি, অর্ণব আর ভুবন আমরা তিনজন একসাথে ছিলাম। সৌভিক আর বিজয় তো আগে বেরিয়ে গেল, আর আমরা তোকে খুঁজছিলাম অঙ্কুশ। তুই জানিস না ভাই কি কি হলো আমাদের সাথে। তোর মতো দেখতে একটা ছেলে বসেছিল পুকুর পাড়ে বসে, এরম ভাবে ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারছে পুকুরের মধ্যে। আমরা ভেবেছি তোকে ওখান থেকে উদ্ধার করার জন্য এগিয়ে গেলাম, যখন তোকে ধরতে যাবো তুই ওখান থেকে উধাও, দেখি তুই ওটা ছিলিসই না আসলে। তারপর কিছুটা এগিয়ে যখন দেখলাম ওই সাইডের কম্পার্টমেন্টে হাতের উপরে তুই হাতে ইট নিয়ে দাঁড়িয়ে আছিস এবং ইটটা ছুঁড়েও মারিস আমাদের দিকে রীতিমতো, কিন্তু আমরা বেঁচে যাই। তারপরেও তুই ওখান থেকে গাছ। তারপরে কি হয়েছিল আমি জানি না, তারপরে আমার আর কিছু মনে নেই। আমি জাস্ট ওদের দুজনের কথা এইভাবে শুনতে শুনতে মধ্যেখানে থামিয়ে বলে উঠি, ভাই সব কথা এবার বাইরে গিয়ে হবে, বেরো এখান থেকে, এখান থেকে এবার চল। তো কৌস্তব দা ওখান থেকে আমরা বেরিয়ে তো এসছি, ঠিক আছে, সেম ভাবে ওই একই রাস্তায় পেছন থেকে এগোতে এগোতে শিব মন্দির দেখতে পেলাম। দেখতে পেয়ে ওখান থেকে বেরোলাম, বাট কোম্পানি থেকে আমরা বেরিয়ে গেছি। তো এইবার কৌস্তব দা আমরা জানি না যে খালি আমরাই বেরিয়েছিলাম নাকি না সঙ্গে আরো কাউকে বার করে নিয়ে এসেছিলাম। বুঝতে পারছি বিষয়টা, কেসটা কি বলো। এইবারে তখন তো প্রায় ভোর 4:30 বাজে, ঠিক আছে, আস্তে আস্তে সূর্যের আলো ফুটছে এবার, ঠিক আছে। তো এবার আমরা ওই বন্ধুটার বাড়ি ফিরে যাই, সৌভিককে। আর আশ্চর্য বিষয়, ফোন তো সবারই ডেড হয়ে গেছিল, ঠিক আছে, কিন্তু অঙ্কুশ ওর ফোনটাই দেখেনি। অঙ্কুশ রিয়েলাইজ করে যে ওর ফোনে চার্জ আছে। অঙ্কুশ বলে, দাঁড়া আমি সৌভিককে ফোন করছি। আমি তখন হুট করে বলে উঠি, লাভ নেই, ফোন ডেড। সবার ফোন ডেড যখন দেখ, তোরটা হয়তো ডেডই দেখাবে। বলছে কি, এই দেখ আমার ফোনে তো চার্জ আছে। তখন ঋষিকেশও বার করে দেখে, বলছে হ্যাঁ এর তো আমারও চার্জ আছে। তখন আমিও বার করে দেখি, হ্যাঁ ভাই চার্জ আছে। অঙ্কুশ ফোন করে সৌভিককে, ফোন করে বলে, ভাই বাড়ির সামনে আছি, দরজা খোল। তখন সৌভিকও আটকে উঠেছে, তুই? তখন দেয় যে ভাই তোরা বল, আমি বললে হয়তো বিশ্বাস করবে না। তো তখন ফোনটা আমাকে দেয়, আমি বলি, হ্যাঁ ভাই অঙ্কুশ ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, আরো অনেক কিছু হয়েছে, বলছি আস্তে আস্তে বাড়ি গিয়ে। তো সৌভিক নিচে এসে দরজা টরজা খোলে, 6 জন সুস্থ রয়েছে, কিন্তু গায়ে আঁচড়ের দাগগুলো আছে, ঠিক আছে। আচ্ছা, তখন অবধি ঠিক আছে। যে যার বাড়ি চলে গেলাম পরের দিন, ঠিক আছে। পরের দিন মানে সকালবেলাতে, তখন 4:30 বাজে। তো ওর বাড়িতে গিয়ে কিছুক্ষণ শুয়ে মিনিমাম ধরো 8:30 9টার দিকে উঠে সবাই যে যার বাড়ি। মানে জানি না জিনিসগুলো মা বাবার চোখে কেন পড়েনি, কেন মানে আঁচড়ের দাগগুলো হয়তো খালি আমরা 6 জনই দেখতে পাচ্ছিলাম, 6টা বন্ধু, জাস্ট আমরা, আর কেউ দেখতে পাচ্ছে না। ইভেন অঙ্কুশ অব্দি দেখতে পাচ্ছিল, ওর গায়ে তো ছিল না, কিন্তু ইভেন অঙ্কুশ অব্দি আমাদের গায়ে আঁচড় দেখতে পাচ্ছে। ওকে ওকে ওকে, কিন্তু বাইরের কেউ দেখতে পাচ্ছে না, কেউ না। বা দেখলেও সেটাকে ইগনোর করছে, বা সেটা নিয়ে অতটা মানে কোনো কোশ্চেনিং করছে না। হ্যাঁ, করছে না। ইভেন আমি যখন মানে আমার কিছু হলে আমার ফ্যামিলির লোক মানে খুবই, ওরা কি বলবো, মানে একদম শোকাগ্রস্ত হয়ে পড়ে, ঠিক আছে। যার ফলে আমি খুব ভয়ভীত ছিলাম যে কি হবে, এগুলো কিভাবে আমি লুকিয়ে রাখবো, কিভাবে।
সেম জিনিসটাই হয়। আমি যখন নিজের হাতটাকে এরকম পেছনের দিকে লুকিয়ে যখন দরজা দিয়ে ঢুকি, মা ভেবেছে হয়তো হাতে কিছু রয়েছে। মা বলে কি আছে হাতে দেখি, হুম আর কিছু নেই, জাস্ট পাশ কাটিয়ে বেরোতে যাচ্ছে, তখন মানে জোর জবরদস্তি করে, কই দেখি কি আছে, কি নিয়ে যাচ্ছিস। এবার আমি দেখাই, এই দেখো কিছু নেই হাতে, দেখো। আর আমি ভুলে গেছিলাম যে আমার হাতে দু সাইডেই আঁচড় আছে, সামনের দিকেও রয়েছে, পেছনের দিকেও রয়েছে। আমি পেছনেরটাকে লুকাতে গেলে সামনেরটা দেখা যাবে, সামনেরটাকে লুকাতে গেলে পেছনেরটা দেখা যাবে। হুম তো আমি ওইভাবে হাতটা বার করে দিই। আর আমার মুখের রিয়াকশনটা দেখে মা বলে, কি রে কি হয়েছে, তুই ঘামছিস কেন এইভাবে, কি হয়েছে? আরে না না, কিছু না কিছু না। তো হাতে কিছু তো নেই, তাহলে ওরকম ভাবে হাতটা নিয়ে যাচ্ছিস কেন? আরে হাতে কিছু নেই। বলে না, কিছু তো নেই তোর হাতে। কেন, কিছু ছিল পড়ে গেছে হাত থেকে, কিছু নিয়ে আসছিলি মুঠো করে? হুম তখন আমি না না না, কিছু না কিছু না। আমি জাস্ট এইভাবে বলে নিজের রুমে চলে যাই। রুমে গিয়ে কৌস্তব দা জাস্ট একটুখানি শুয়েছি, ঠিক আছে, ওকে জাস্ট একটুখানি শুয়েছি, চোখটা বন্ধ করেছি, কখন ঘুমিয়ে পড়েছি জানি না। যখন চোখ খুললাম, মা বলছে তুই পুরো একটা দিন পর ঘুম থেকে উঠেছিস। মানে মা বলছে তুই পুরো একটা দিন পর ঘুম থেকে উঠলি। মানে ওই যে 9টা 9:30 দিকে ঘরে ঢুকেছি, হুম, ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে, আর খিদা তো খুব পেয়েছিল সারা রাত, অত মানে এই ঘটনা সব হওয়ার পর থেকে মানে প্রায় খিদা তো উঠেই গেছিল, ঠিক আছে। যা খেয়েছি সব হয়তো মানে বমি করে দিতাম আর একটু হলে। তো কিছুটা সকালবেলা খেয়ে দে আমি জাস্ট শুয়েছি। আর মায়েরও অবাক লেগেছে, ওই টাইম আমি কখনো শুই না। তো ভেবেছে হয়তো বন্ধু বাড়ি থেকে সকাল সকাল উঠে এসছে, হয়তো ঘুম পাচ্ছে, তাই আর ডাকেনি। হুম, আমি দরজায় ছিটকানি দিইনি, দরজা খোলাই থাকে। আমি জাস্ট এসে শুয়েছি, কখন ঘুমিয়ে পড়েছি জানি না। মা বলছে তোর সারা শব্দ আমি মিনিমাম 10:30 11টার পর থেকে আর পাইনি। হুম, আমি যখন ডাকতে যাই যে কিরে স্নান করবি না খাবি না, তোর কোনো সারা শব্দ নেই, গিয়ে দেখি তুই ঘুমাচ্ছিস। অনেকক্ষণ ধরে ডাকি, ভাবলাম হয়তো রাত্রেবেলা জেগে গেম টেম খেলেছিস, তোরা একসাথে থাকলে তো গেম খেলিস, হয়তো গেম টেম খেলেছিস। দেখে যাচ্ছি কোনো সারা শব্দ নেই, উঠছিস না, আমি ভাবলাম ঠিক আছে হয়তো গাঢ় ঘুমে রয়েছে, ঘুমাক, কিছুক্ষণ পর উঠে যাবে। 3টে 3:30 বাজে, এসে তোকে ডাকছি কিরে স্নান করবি না খাবি না, হুম, দেখছি তাও কোনো সারা শব্দ নেই। এবার মায়ের ভয় হয়েছে, এত ডাকছে ঘুম থেকে উঠছি না কেন। মা এবার জোরে জোরে ধাক্কা ধাক্কি করে উঠেছে আমাকে, তাও দেখছে কোনো রেসপন্স নেই আমার। মা বাবাকে ফোন করেছে যে এরকম এসে শুয়েছে, উঠছে না। বাবা বলছে নিঃশ্বাস পড়ছো তো? মা বলছে হ্যাঁ, ও ঘুমোচ্ছে, আমি বুঝতে পারছি, নিঃশ্বাস ফেলছে, সবকিছু করছে, ঘুমোচ্ছে, কিন্তু ডাকছি ঘুম থেকে উঠছে না। তখন বাবা বলে যে ছেড়ে দাও, ঘুমাতে দাও, ওকে ডাকবেই না, যখন উঠবে নিজে থেকে উঠবে, ওরকম গাঢ় ঘুমে থাকে অনেকে, হয়তো রাতে অনেক খাটাখাটনি হয়েছে, সবাই একসাথে ছিল, লাফাঝাপি করেছে, ছেড়ে দাও। তো ছেড়ে দেয়। বাবা কাজ থেকে আসে সন্ধে 6:30 7টা, বলে কি উঠেছে? মা বলে না এখন ওঠেনি। দেন ডক্টরকে ফোন করা হয়। ডক্টর বলে যে এটা আমি সামনাসামনি না দেখলে বুঝতে পারবো না, কিন্তু ডক্টর বলে যে ও যতক্ষণ না উঠছে ততক্ষণ ওকে ডেকো না, ও শুয়ে থাকবে। তো সে মা ডাকেনি, কিন্তু মা কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি পরের দিন সকাল 9:30 10টার মধ্যে উঠে যাই আবার, মানে যে টাইমটা শুয়েছিলাম পুরো একটা দিন শুয়ে উঠে পড়েছি, ঠিক আছে। তো উঠে না আমার কাছে খুব অবাক ব্যাপারটা, আমি বলছি কি হলো, মানে শরীরটা এত গা ভার লাগছে, এত ব্যথা করছে গা হাত পা, কি ব্যাপার এত, এরকম তো হয় না আমি ঘুমালে কখনো। তো উঠে না মার কাছে গেছি, মা দেখছি সবজি কাটছিল। মা আমাকে দেখে সবজি ফেলে ছুটে এসছে আগে আমার কাছে, এসে
জড়িয়ে ধরে কান্নাকাটি করছে, বাবা তুই উঠেছিস, কি হয়েছিল তোর, তুই ঠিক আছিস তো? আচ্ছা কি হলো মা, এরকম করছো কেন? বলছে তুই টানা একটা দিন পর উঠেছিস। আরে কি একটা দিন? আমার তো মনে হচ্ছে আমি এই কিছুক্ষণ আগে শুলাম। বলছে তুই টানা একটা দিন পর উঠেছিস, বিশ্বাস না হলে তোর বাবাকে ফোন কর। তোর বাবা সমীর মামাকে ফোন করেছিল, মানে আমাদের ফ্যামিলি ডক্টর, ঠিক আছে, তো ওনার নাম সমীর। বলছে তোর বাবা সমীর মামাকে ফোন করেছিল, তুই উঠছিস না বলে তোর মামা তোকে ডাকতে বারণ করেছে, তাই আর তোকে ডাকাডাকি করিনি। তো তারপর এই কি হলো? জিনিসটা হওয়ার পর স্নান খাওয়া দাওয়া করে দুপুরবেলা শুয়েছি। কনস্ট্যান্ট যখন স্নান করছিলাম না কৌস্তব দা, কনস্ট্যান্ট মনে হচ্ছে কেউ আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি যখন স্নান করছি মনে হচ্ছে কেউ আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি ফিল করতে পারছি যে কেউ একটা আছে, কারোর উপস্থিতি আমি ফিল করছি, কিন্তু তাকে আমি চোখে দেখতে পাচ্ছি না। তো এবার স্নান টান করে, ওটাকে আমি অতটা পাত্তা দিই না, ওটাকে আমি স্নান টান করে বেরিয়ে ওই কথাটা মাকেও বলিনি আমি, ইভেন এত কিছু যে হয়েছে সেগুলোও বলিনি। স্নান টান করে বেরিয়ে এমনি ছিলাম, মুভি টুভি দেখছিলাম ঘরে, তখন কিছুই হয়নি। এইবার ব্যাপার হলো রাত্রেবেলায়। রাত্রেবেলাতে অঙ্কুশ ফোন করে আমাকে, 11টা বাজে তখন। আমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। অঙ্কুশ ফোন করে বলে ভাই বাড়িতে থাকতে পারছি না। বলছে কেন, কি হয়েছে, তোর কি কোনো সমস্যা হচ্ছে আবার? বলছে সমস্যা ভাই, বাড়ির ছাদে ধূপ ধাপ আওয়াজ হচ্ছে, ধূপ ধাপ, আমি ছাড়া কেউ শুনছে না। যখন ডেকে মা বাবাকে বলছি যে তুমি কোনো আওয়াজ পাচ্ছ, বলছে না তো। ইভেন আমি একবার ছাদে গিয়ে দেখে এসেছি অর্ণব, কেউ নেই ছাদে, কিন্তু যেই সিঁড়ি থেকে নামলাম ছাদের দরজাটা ধূপ করে যেন কেউ দিয়ে দিল। আমি বললাম তুই আর দেরি করিস না, ইমিডিয়েট তোর মা বাবাকে পুরো ঘটনাটা বল, ইমিডিয়েট। আমি গ্রুপ কল করি সবাইকে, পুরো 6 জনকে আমি গ্রুপ কল করি, করে সবাইকে একই কথা বলি যে তুই ভাই সবাইকে সবকিছু বলে দে, মা বাবাকে পুরো ক্লিয়ার করে খুলে বল। প্রথমে ঋষি রাজি হচ্ছিল না, যে না ভাই আমি এইসব কথা বলতে পারবো না, তাহলে তোদের সাথে মেশে আমার বন্ধ হয়ে যাবে। তারপরে অনেক বলার পরে রাজি হয়ে যায়। তো এইবারে যখন সবাই নিজেদের ফ্যামিলিকে বলার পরে এবার ফ্যামিলির মেম্বাররা নিজেদের সাথে কন্ট্যাক্ট করা স্টার্ট করে। মানে আমার মা, অঙ্কুশের মা, বাকি যারা রয়েছে সবাই, সবার ফ্যামিলি মেম্বাররা একসাথে কথা বলে এবার, যে এই ব্যাপার, বাচ্চারা ভুল করে ফেলেছে, কিন্তু এই যে ঘটনাগুলো ওদের সাথে ঘটছে, এটা ঘটতে থাকলে এদের লাইফ রিস্ক আছে। তখন বিজয়ের মা বলে ওঠে যে আমার ভাইয়ের একটা বন্ধু মেহেন্দিপুর বালাজিতে কাজ করে। আচ্ছা, মানে রাজস্থানে যেটা রয়েছে। হ্যাঁ, রাজস্থানে। এইটা বিজয়ের মা বলে, কিন্তু তার আগে অঙ্কুশের মা বলে যে ওটা এখন সে রাজস্থানে, এখন রাজস্থান যাওয়া তো সম্ভব নয়, আমাদের দক্ষিণদারিতেই একজন নামকরা প্রান্তিক রয়েছে, অনেকেই চিনবেন হয়তো, তবে নামটা বলবো না। তো তার কাছে যাওয়ার প্ল্যান করা হয়, যে তার কাছে যাব। মানে কজন মিলে প্ল্যান করছে সেটা? 6 জনের গার্জেনই, 6 জনের গার্জেনই প্ল্যান করে। আচ্ছা। তো আমরা ঠিক সেদিন রাত্রেবেলায়, মানে রাত্রে না, ঠিক সন্ধ্যা করে 6:30 7টার দিকে আমরা সবাই গার্জেন সমেত মিট করি। সবাই সবার মায়ের সাথে এসেছিল। তো আমরা দক্ষিণ দাদির সেই মসজিদে যাই, ঠিক আছে।
আচ্ছা। তো মসজিদে গিয়ে পুরো ঘটনাটা আমরা খুলে বলি যে এই এই ব্যাপার, আমরা এরকম ব্লগ করতে গেছিলাম, আমাদের সাথে এই এই ঘটনা ঘটেছে, এবং অঙ্কুশের সাথে এইসব ঘটেছে, ঋষির সাথে এইসব ঘটেছে। আশ্চর্যকর বিষয় তুমি শুনবে কৌস্তব দা। কি বলতো? আমি বাড়ি থেকে বেরোনোর সময় অব্দি নিজের গায়ে আঁচড়গুলো দেখেছিলাম, এবং ঋষি বলছে ওর কামড়ানোর দাগটা অব্দি ছিল। যখন আমরা মসজিদে পা রাখি তখন আমি ফিল করিনি, কিন্তু যখন আমি দেখাতে যাই, যখন আমি তান্ত্রিকটাকে দেখাতে যাই, এই দেখো, মানে জাস্ট বলেছি এই দেখো, মানে মুখ থেকে উচ্চারণ করতে পারেনি যে আমার গায়ে হাত পায়ে যে আঁচড়ের দাগ, এটা মুখ থেকে জাস্ট উচ্চারণ করতে যাব যে এই দেখো আঁচড়ের দাগ, জাস্ট এই দেখোটা বলে নিজের হাতের দিকে যখন তাকিয়েছে না, আমি অবাক। দেখছি কোনো আঁচড়ের দাগ নেই। আচ্ছা। ইভেন সবাই সবাই এরকম ভাবে আমরা অবাক হয়ে যাই। কারণ তোরা কি ওই শুনছি? বার্ড ফ্যাক্টরি থেকে ঘুরে আসার কতদিন পর এটা? এটা 2 দিন পর। আচ্ছা। একদিন আমি ঘুমিয়েছিলাম, হুম তারপরের দিন সকালবেলা আমি সবকিছু খুলে বলি, হুম সেই দিন সন্ধ্যেবেলায় বেরোনোর প্ল্যানটা হয়। তারপর বুঝলি? কি হলো? হুম 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 তো আমরা তো অবাক, আমরা দেখলাম যে কারোর শরীরে কোনো আঁচড়ের দাগ নেই, কিন্তু আমরা পুরো ব্যাপারটা খুলেই বলি যে কি কি হয়েছিল, কিরম কিরম দাগ ছিল। ইভেন ওই যে বন্ধুটা যে সবার আগে টেস্ট করেছিল জিনিসটা, যে এটা তো রক্ত, ইভেন ও বলে যে এটা সবার আগে আমি খেয়াল করি গায়ে আঁচড়টা, তারপরে সবার গায়ে লাগে। তো আমরা সবাই আস্তে আস্তে বলি যাদের সাথে যা যা ঘটেছে, মানে ঘটেছে, এবং যে যে ফিল করেছে সবকিছু বললাম আমরা। তো উনি একটা কথাই বলছে যে তোমরা তো বলতে গেলে পাড়ার ছেলে, তোমরা যখন জানো এখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয় এবং এখানে অসংখ্য আত্মার বসবাস, এরকম ভাবে বলছে, এখানে অসংখ্য আত্মার বসবাস, তোমরা কি করতে ওখানে গেছিলে? আর ভিডিও তো তোমরা দিনের বেলাতেও করতে পারতে, তোমাদের মাথায় এইটুকু বুদ্ধি থাকা দরকার যে তোমরা রাত্রেবেলায় ওরকম একটা জায়গায় ঢুকছো। তা আমরা ক্ষমা টমা চাই এবং বলি যে জিনিসটা যাতে আমাদের সাথে আর না হয় এটা ঠিক করে দিন। এবং আমরা বাড়ির ছাদেও এরকম ফিল করেছি, মানে নিজেদের বাড়ির ছাদে? থেকে হ্যাঁ হ্যাঁ, সবাই বলি যে এরকম বাড়ির ছাদেও ফিল করেছি। এবং আমি বলি যে আমি স্নান করতে যখন গেছিলাম তখন আমি ওরকম জিনিসটা ফিল করি যে কেউ হয়তো আছে, কেউ তাকিয়ে রয়েছে আমার দিকে। তখন হুট করে বিজয় বলে ওঠে যে হ্যাঁ এটা আমার সাথেও হয়েছে, আমি যখন স্নান করতে গেছিলাম পেছন থেকে কেউ একটা আমার গায়ে হাত দিয়েছিল, পেছন থেকে কেউ একটা আমার গায়ে হাত দিয়েছিল, আমি পেছনে ঘুরে দেখি কেউ নেই। তো তখন সবার হাতে একটা তাবিজ বাঁধা হয়, ঠিক আছে? বলা হয় আমাদেরকে তাবিজটা বেঁধে না ওই জায়গাটা থেকে বেরোতে বলেছিল, যে তোমাদের গার্জেনের সাথে কিছু কথা রয়েছে। এই জিনিসটা আমার মা বাবা প্রথম 1 মাস আমাকে বলেনি, তারপরে বলেছে যখন জিনিসটা ঠিকঠাক হয়ে গেছে, বুঝলে? তো আমাদের গার্জেনকে বলেছিল যে এই যে তাবিজটা ওদের হাতে বেঁধে দিলাম, এইটা ওদের হাত থেকে যারা পজেসড রয়েছে, আমি জানি না প্রত্যেকে পজেসড রয়েছে কিনা, কিন্তু যারা পজেসড রয়েছে তাদের হাত থেকে এই তাবিজটা যে করে হোক খোলার চেষ্টা করবেই, শরীর রাখতে দেবে না ওরা, যে করে হোক। হয় বলবে আমার ভাল লাগছে না তাবিজ রাখতে, ছিঁড়ে দিতে বলবে, ফেলে দিতে বলবে। সেম জিনিস হয় গোস্তবদা। অঙ্কুশ বাড়িতে গিয়ে রিয়াক্ট করে যে আরে তাবিজটা কোনো কাজের না মা, মানে এমন রিয়াক্ট করে যেন ওর ভেতরে কেউ নেই, ঠিক আছে? ওই আসলে ও সুস্থ রয়েছে, কিছু নেই, ও ঠিক আছে, এরকম করে ওর মা বাবাকে বোঝাচ্ছে যে কিছু মানে কিছু নেই গো, ওই গেছিলাম ওখানে তো ওরকম হয়েছিল, এখন ঠিক আছে, এটা খুলে দাও, এটা ভাল লাগছে না আমার শরীরে রাখতে, এটা খুলে দাও তো। এটা থাকলে না কিরকম মনে হচ্ছে যেন দমদম বন্ধ হয়ে আসছে, এই তাবিজটার মধ্যে মানে উনি কিছু করেছে জানো তো, তুমি এটা খুলে দাও মা।
আচ্ছা। এবার ওর মা তো সন্দেহ করে হুম। যে যেরকম তান্ত্রিকটা বলছে ঠিক তেমনই করছে, শরীর রাখতে চাইছে না। এবার ওর মা কি করে, মানে পরে মানে একদমই সময় নেয় না, রাতটুকু কাটতে না কাটতেই আবার ওই তান্ত্রিকের কাছে যায়, গিয়ে বলে যে এরকম এরকম হয়েছে, অঙ্কুশ এরকম রিয়াক্ট করে এরকম বললো। তখন বলে ওকে আমার কাছে নিয়ে আসো, তোমাকে ওর আসল রূপটা এবার দেখাবো আমি। তো অঙ্কুশকে নিয়ে সন্ধে 6টা 6:30টার দিকে আসতে বলেছিল, ঠিক ওই টাইমে ওর মা আবার গেছে। ঠিক আছে। হুম হুম হুম। তো রীতিমতো প্রথমে ঢুকতে চাইছিল না, কেন জানি না। প্রথমে অঙ্কুশ। ঢুকতে চাইছিল, হ্যাঁ প্রথমে ঢুকতে চাইছিল না, কিন্তু প্রথম দিন ঢুকেছিল, এখন ঢুকতে চাইছে না। হুম। আর ওর চোখের কালো মানে ওই স্পট দাগটা আবার উঠেছে, আচ্ছা। ওর চোখের তলার যে ওই ছানির মতো জিনিসটা ওটা আবার উঠেছে। ঠিক আছে। এবার অঙ্কুশকে নিয়ে যখন ঢুকলো ভেতরে, ওরা পুরো মানে তৈরি হয়ে বসেছিল, যেহেতু ওর মা ফোন করে বলেছিল আসছি, ওরা পুরো তৈরি হয়ে বসেছিল। ঢোকার মুখে একটা আয়না রেখেছিল ওরা, বুঝেছো, ওর আয়না? অজান্তে। হ্যাঁ, একটা হুম, হুম। আয়না, একটা বড় আয়না, মানে লোকেদের ঘরে যেরকম থাকে না ডাইনিং টেবিলে, ওরকম আয়না। তো তারপর? যখন অঙ্কুশকে নিয়ে ওই হলের ভেতর ঢুকলো, আয়নাটা ক্রস করলো না, মানে কি বলবো কোস্তাদা, অঙ্কুশের মা বলছে আমি স্পষ্ট দেখছি যে অঙ্কুশ আমার হাত ধরেই যাচ্ছে, কিন্তু আয়নাটার দিকে যখন তাকিয়েছিলাম আমি দেখলাম আমি হাতটা যে ধরে আছে কেউ নেই আমার হাত ধরে, আমি একাই হাঁটছি। কি সাংঘাতিক ভাই, সিরিয়াসলি দেখেছো এটা? সিরিয়াসলি আচ্ছা। বলছে আয়নাটাতে দেখছি যে হাত ধরে কেউ নেই, কিন্তু অথচ অঙ্কুশ নাকি হাতটা ধরে হাঁটছিল। গিয়ে বসলো। ঠিক আছে। বসার পরে যখন তান্ত্রিকটা এলো এবং সঙ্গীদেরকে নিয়ে এসেছিল, তান্ত্রিক অ্যাসিস্ট্যান্ট তান্ত্রিক গুলোকে, হুম তো হুম হুম। এবারে যখন বসেছে, বসে অঙ্কুশের সাথে কথা বলছে যে হ্যাঁ তো তুই এবার ঠিক আছিস তো এখন? যে, হ্যাঁ কাকু এখন তো ঠিক আছে, তুমি এক কাজ করো না, মাকে আমি বলছিলাম এটা হাত থেকে খুলে দাও। বলছে হ্যাঁ হ্যাঁ হাত থেকে খুলে দে এটা। তো মানে যেই বলেছে হাত থেকে খুলে দে, 4টে না 5খানা প্যাঁচ লাগানো ছিল গোস্তাবদা, কোনো হুম, হুম। সাধারণ মানুষ কি পারবে এক ঝটকায় ছিঁড়ে ফেলতে? হুম হুম পারবে না তো। হুম হুম ও কি করে, যেই না কানে শোনে যে হ্যাঁ হ্যাঁ খুলে দাও, হুম। এক ঝটকায় ওটাকে ছিঁড়ে ফেলে, এক ঝটকায়, মানে জাস্ট এরকম হাত দিল দিয়ে টানলেই ছিঁড়ে গেল ওই 4টে 5টা প্যাঁচ লাগানো পুরো তাবিজটা, ছিঁড়ে ফেলে দেয়। তো অঙ্কুশ বলে চলো হয়ে গেছে তো, তাবিজ খুলে দিয়েছি, চলো বাড়ি চলো, হুম, হুম, আমার ভালো লাগছে না, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। এই বলে উঠে দাঁড়িয়ে পড়ে, ওর মাকে রীতিমতো ফোর্স করে, চলো উঠছো না কেন তুমি, চলো উঠছো না কেন? এবার ওর মা বলে যে বাবা তুমি কিছু করো। তখন অঙ্কুশ বলে কি করবে ও, খালি এরকম বলে কি করবে ও। আর যখন তান্ত্রিকটা বলে ওঠে হুম যে তুই দেখবি আমি কি করতে পারি, হুম। যখন এইটুকু বলে না যে তুই দেখবি আমি কি করতে পারি, এইটুকু বলার পরে মানে অঙ্কুশ নিজের আসল রূপে আসে, সেই ডবল গলা, যে কর দেখি, তোর এখন তেজ বেশি, তুই তোর জায়গায় আছিস, আমার জায়গায় চল, তোকে আমি আমার তেজ দেখাবো, এইটুকু আচ্ছা। বলে। হুম ঠিক আছে। আর ওই তান্ত্রিক পুরো তৈরি তৈরি হয়ে বসেছিল, কিছু করলেই শুদ্ধি জল ছুঁড়ে মারবে, তাই করে। হুম ও শুদ্ধি জল হাতে নিয়ে বসে মন্ত্র পড়ে যেই না ওর গায়ে ছুঁড়ে মারে, হুম ঠিক আছে, ওই যে আয়নাটা বলেছিলাম না, হুম হুম হুম। অষ্ট অঙ্কুশ মানে সবাই দেখেছে, অঙ্কুশের ভিতর থেকে একটা কালো ধোঁয়া গিয়ে আয়নাটার মধ্যে ঢুকে গেল এবং আয়নাটা পুরো ভেঙে গেল, চুরচুর হয়ে গেল পুরো।
আয়নাটার মধ্যে আচ্ছা ঢুকে আচ্ছা আয়নাটা পুরো চুরচুর হয়ে গেল। আচ্ছা আচ্ছা হুম এইবার একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমাকে বলছি, অঙ্কুশের মধ্যে ছিল দুটো আত্মা, হুম দুজন মিলে ওকে পসেস করে রেখেছিল। আচ্ছা ওই যে তোমাকে বলেছিলাম মনে আছে যে একবার এক মেয়েটা কাঁদছিল ওর শরীরে, মানে ওর গলা থেকে আওয়াজ পাচ্ছিলাম, হুম 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 ঠিক আছে? তো ওই একটা আত্মা, আর প্রথমে যে জায়গায় মানে অদল কবরস্থানে বদল করছিল কবরস্থানের মানে ওখানে না, তাহলে এই যে বাট কোম্পানিতেই জায়গা অদল বদল করছিল যখন পুকুর পাড় থেকে উপরে হুম উঠে হুম গেল, হুম 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 ঠিক আছে? ওই আত্মাটাই ছিল কবরস্থানের আত্মাটা, ওটা কবরস্থান থেকে ওর পিছু নিয়েছিল। কিভাবে ওটা? এইটা যখন ওই কাঁচের একটা টুকরো নিয়ে, ঠিক আছে, ওই কাঁচের টুকরোকে মানে ওদের একটা মন্ত্র বলে, ওই মন্ত্রের মধ্যে একটা লাল কালারের কাপড়, একটা লাল কালারের ছোট কাপড়টাকে মুড়ে যখন একটা থলির মধ্যে প্যাক করে হাড়ির মধ্যে ঢুকালো, ঢুকিয়ে আবার যখন মন্ত্র বলছে না, ঠিক আছে, হাড়িটার ভেতর থেকে আওয়াজ আসছে যে আমি তো আসতে চাইনি, আমি তো আসতে চাইনি, ও তো আমাকে ডেকেছে, ও তো আমাকে ডেকেছে। অঙ্কুশ রেখেছে? হ্যাঁ। আচ্ছা তখন বলে ও তো তোকে ডাকেনি, ও তোর বন্ধুদেরকে ডেকেছে, তুই কেন এসেছিস? বলছে আমার সামনে এসে ওইভাবে ডেকেছে, আমি ভেবেছি আমাকে ডেকেছে, তাই আমি চলে এসেছি। ব্যাপারটা কি হয়েছিল? ব্যাপারটা হয়েছিল অঙ্কুশ যখন ওই কবরস্থানের ওই কবরের ওপরে বসে, ঠিক আছে, তখন বসে ও আমাদেরকে ডেকেছিল, এ এদিকে আয়, এ ভাই এদিকে আয়। তখন আত্মাটা ভাবে হয়তো ওকে ডাকছে, ভাই এদিকে আয়। তো সাংঘাতিক ব্যাপার ভাই। সাংঘাতিক মানে খুব সাংঘাতিক। তারপর? এইটা শোনার পরে ওই তান্ত্রিকটা বুঝতে পারেনি কৌস্তব দা যে ওর ভেতরে দুটো পসেসড করেছে। এইটা কবরস্থানের আত্মাটা ছিল যাকে বার করলো, মেন জিনিস এখনো ভেতরেই রয়েছে, ঘাপটি মেরে বসে আছে ওইটা, ঠিক আছে? তো এইবারে ওকে যখন ওরকম জিজ্ঞাসাবাদ করা হলো, বললো যে আমাকে তো ডেকেছে। তখন তান্ত্রিক বলে তুই ভুল ভাবছিস, তোকে ডাকেনি, ও নিজের বন্ধুদেরকে ডেকেছে, তুই যেখানে ছিলিস সেখানে চলে যা। বলে না আমি যাব না। তখন ওই আত্মাটা বলে এর ভেতরে আরো একজন আছে, তুই আমাকে তো বার করে দিলি, তুই ওকে বার করে দেখা। ও হচ্ছে 150 বছরেরও বেশি পুরনো, এরম ভাবে বলছে ওই মানে সেই পটলির ভেতর থেকে, যে ও হচ্ছে 150 বছরেরও বেশি পুরনো। আমার তো না হয় 10-15 বছরের হয়েছে, ও হচ্ছে 150 বছরের পুরনো, তুই ওকে বার করে দেখা। তো আত্মার কথা ভেবে উনি না বিশ্বাস করে না, ভেবেছে হয়তো হুম হুম মন মানে বলে না ওই যে নজর কাটাতে চাইছে, যেই না হয়তো ওকে ছেড়ে অন্য আত্মাটার দিকে ভাবতে যাবে তখনই বেরিয়ে যাবে আবার। হুম তো তান্ত্রিক এইটা ভেবেছে, তান্ত্রিক একটু অ্যাডভান্স ভাবলো, তো ভেবে আত্মাটার কথা ধরে না অতটা, ওকে হুম। ওরকমই ত্যাগ করে ওর চেলা চামুন্ডাদের বলে যে একে নদীতে ভাসিয়ে দিয়ে আয়। তো ওরা কোথায় নিয়ে গিয়ে ভাসিয়েছিল জানি না, কিন্তু বলেছিল যে এ আর আসবে না, এই যেখানে জিনিস সেখানে ঠিক চলে যাবে, এ আর আসবে না। তো অঙ্কুশের হাতে আবার একটা তাবিজ বেঁধে দেয় এবং ওকে একটা শুদ্ধি জল খাওয়ায়, বুঝেছো? আচ্ছা আচ্ছা আর আত্মাটা এতটাই শক্তিশালী ছিল, ওই শুদ্ধি জল খাওয়ার পরে ওর কিছু হলো না, কিন্তু অথচ ভেতরেই ছিল কিন্তু। সেটা বোঝা গেল কিভাবে? এবার বলছি জিনিসটা, হুম যখন শুদ্ধি জলটা খাওয়ার পরেও কিছু হলো না, ঠিক আছে, হুম আর ওই কাঁচটা তো ভেঙে গেছিল, পুরো চুরচুর হয়ে গেছিল, হুম এই জিনিসটা তান্ত্রিকটা খেয়াল করে, ওই ভাঙা কাচের মধ্যেই দেখতে পায় যে অঙ্কুশ ওখানে বসে নেই। চোখে দেখছে অঙ্কুশ আছে, কিন্তু কাছে তাকাচ্ছে দেখছে অঙ্কুশ নেই। হুম
তো তান্ত্রিকটা আবার অঙ্কুশকে বাইরে নিয়ে যায়, চালাচামুন্ডা গুলো নিয়ে গিয়ে বসে এমনি কথাবার্তা বলে, আর ওর মাকে বলে যে দেখুন এর ভেতরে, আত্মারা ঠিক বলেছে, এর ভেতরে আর একটা আত্মা আছে, আরে খুব শক্তিশালী, এ আমাদের শক্তিকে নিজের কাবুতে রেখেছে। আমাদের এই শুদ্ধ জল কোনো আত্মার গায়ে লাগলে, ঠিক আছে, জ্বলে পুড়ে খাক হয়ে যায়। আর একে তো আমি এক গ্লাস জল খাওয়ালাম, এ পুরোটা শুষে নিল। আমাদের কাছে এখানে এসে কোনো লাভ হবে না, একে কোনো ভালো জায়গায় নিয়ে যাও। তখন তো ভয় পেয়ে যায় অঙ্কুশের মা, যে কি করে কি করবে, কাউকে চেনে না, কোথায় এসব হয় জানে না, প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স, কি করবে? তখন অঙ্কুশের মায়ের মনে পড়ে বিজয়ের মায়ের কথা, মেহেন্দিপুর বালাজির কথা। মানে ওদের চেনা যারা কেউ ছিল, হ্যাঁ, বজরংবলীর শক্তির কথা তার মনে পড়ে। তো ওখান থেকে এবার বেরিয়ে অঙ্কুশকে বাড়িতে নিয়ে যায়। এইবার অঙ্কুশ মানে খেল দেখানো শুরু করে। আমরা সবাই ঠিক আছে 5টা ছেলেই পুরো সুস্থ এখন। আর ওই ঋষির যে ব্যাপারটা হয়েছিল, ও সুস্থ, ও পুরো ঠিক হয়ে গেছে। এবার অঙ্কুশকে যখন বাড়িতে নিয়ে যায়, মিনিমাম 4-5 দিন পর বিজয় মায়ের সাথে কথা বলেছিল, ঠিক আছে। সেই যে 4-5টা দিন অঙ্কুশের মা বলে প্রত্যেক দিন ওকে বিছানায় শুইয়ে রাখতো, প্রত্যেক দিন ওকে ধরে বেঁধে, ও শুতেই চাইতো না, সবসময় বসে থাকতো, আর মুখে কিছু একটা বিড়বিড় করতো। যদি জিজ্ঞেস করতো নর্মাল বিহেভ করতো, যে হ্যাঁ মা বলো কি হয়েছে, কি এই সেই, নর্মাল। কিন্তু কিছু একটা বিড়বিড় করে যেত। তো রাতে যখনই শুয়ে দিত না, ওর মা বাবা ঘুমানোর পরে, মানে ওই দিনটা টের পায়নি, সেকেন্ড দিন টের পায়। অঙ্কুশ মানে ওর বাবা হাতিয়ে দেখে ছেলে নেই। মাকে ডেকে বলে কি ও ছেলে কোথায়? পাশের ঘরে দেখে ফ্রিজ খুলে, ঠিক আছে, ফ্রিজ খুলে, মানে আমরা এমনি অনেক গল্পে শুনি যে কাঁচা মাছ টাছ খায়, শুনি তো। আর ওদের ফ্রিজে কোনো কাঁচা মাছ ছিল না, থাকলে হয়তো খেত। রান্না করা মাছ, ঠিক আছে, আগের দিনের রান্না করা মাছ, মানে কাঁটা সমেত গপ গপ করে খাচ্ছে, মানে মাছ এমন করে খাচ্ছে যেন পাউরুটি খাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। রান্না করা মাছ পর পর 3-4টে ছিল, 3-4টে পর পর খেয়ে নেয়। এই দৃশ্য ওর মা বাবা ফোনে রেকর্ড করে, করে ওর বাবা ভিতরে চলে যায়। আর ওর মা দৌড়ে এসে ভাই কি রে তুই কি করছিস? ও তখন মানে নিজেকে ঢাকার জন্য বলে এই তো জল খাবো। আর ওর মা দেখেও না দেখার ভান করে, ও জল খাবি, ঠিক আছে আমি খাইয়ে দিচ্ছি না, খেয়ে চল। সারাটা রাত ওর মা বাবা ঘুমায় না, ওর দিকে ফলো করে রাখে যে উঠছে কিনা। আর অঙ্কুশে বুঝে গেছে যে ওর মা বাবা ঘুমায়নি আর উঠা যাবে না। তো ও ওরকম ঘাপটি মেরে শুয়ে থাকতে থাকতে হয়তো ঘুমিয়ে পড়েছিল, না ঘাপটি মেরেছিল সেইটুকু আমি জানি না। তো এটা সেকেন্ড দিন গেল। এবার থার্ড ডে, মানে ও না নোংরা হয়ে যাচ্ছিল, স্নান করতে চাইতো না, জামা প্যান্ট চেঞ্জ করতে চাইতো না, ঠিক আছে, মানে নোংরা, একদম নোংরা। ওর মা বলছে স্নান করো, বলছে না আমার খুব ঠান্ডা লেগেছে, আমি স্নান করবো না। ওর মা বলছে আমি গরম জল করে দিচ্ছি, তুই স্নান কর। না আমি স্নান করবো না, না তো না, করবো না, এরকম ভাবে বলে, না তো না। ঠিক আছে, স্নান করলো না। ওরকম করে দ্বিতীয় দিন গেল। দ্বিতীয় দিন রাত্রেবেলা যেহেতু ওর মা বাবা জেগেছিল, সেদিন ওঠার সুযোগ পায়নি। এইবার তৃতীয় দিন ওর মা আর না পেরে বিজয়ের মাকে ফোন করে যে দিদি তুমি এরকম যে বলেছিলে, তোমার ভাইয়ের কোন বন্ধু আছে মেহেন্দিপুর বালাজিতে কাজ করে, তো অঙ্কুশের মা তো মেহেন্দিপুর বালাজির ব্যাপারে অত কিছু জানে না। এবং মানে সাধারণ মানুষ অনেকে কেউ জানেই না যে ওটা এত মানে একটা ভয়ঙ্কর যে মন্দির, ঠিক আছে। তো উনিও জানতো না যে এরকম কিছু হয়। তো অঙ্কুশের মা বলে যে একটু সাহায্য করো না, এরকম হচ্ছে জানো, এরম ওর এখনো হচ্ছে, ও ঠিক হয়নি। বিজয়ের মা তো অবাক যে কেন, তুমি যে তান্ত্রিকের কাছে গেলে ঠিকঠাক করে দিল সব, তারপরেও কি হলো?
বলছে না, ওর মধ্যে দুটো আত্মা ছিল, একজনকে তাড়িয়েছে কিন্তু আর একটা রয়েছে গো। হুম এরকম বলে বিজয়ের মায়ের সাথে দেখা করে ওই মেহেন্দিপুর বালাজিতে ভিডিও কল করে, কারণ রাজস্থান যাওয়া তো সম্ভব নয়, ভিডিও কলে পুরো কার্যটা সম্পন্ন মানে হয়। ওখানে যে ছিল পরিচিত ছিল বললি? হ্যাঁ হ্যাঁ, পরিচিত। আচ্ছা। বিজয়ের মানে বিজয়ের মায়ের ভাইয়ের কোন একটা ফ্রেন্ড হবে হয়তো, ঠিক আছে, বন্ধু হুম 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 কাজ করে। তো ওর মা কথা বলে প্রথমে, অঙ্কুশের মা। হুম তখন অঙ্কুশের মায়ের কাছ থেকে বলে হুম। ছবি দেওয়ার কথা, ঠিক আছে, হুম বলে অঙ্কুশের একটা ছবি পাঠাও। তো অঙ্কুশের ছবি পাঠায়, ছবি পাঠানোর পর অঙ্কুশের মা বলে যে একটা ভিডিও করেছি আমরা, ও যেরকম আচরণ করছিল তার একটা ভিডিও আছে, বলছে ভিডিওটা পাঠাও। হুম। ভিডিওটা মাছ খাবার, হ্যাঁ হ্যাঁ মাছ খাবার ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ, যেটা ওর মা বাবা রেকর্ড করেছিল সেই ভিডিওটা পাঠায়। ভিডিওটা পাঠিয়ে ও দেখে বুঝতে পারে যে এর মধ্যে কোনো ভালো এন্টিটি রয়েছে, যে মানে? রয়েছে শক্তিশালী, আচ্ছা। ঠিক আছে। তো তারা বলে যে কিছু যজ্ঞ করতে হবে আর কিছু হুম। কাজকর্ম আছে যেগুলো করতে হবে। হুম 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 তো যেদিন যজ্ঞ করার কথা ছিল সেটা হচ্ছে তার পরের দিন। ওই দিন আচ্ছা। অঙ্কুশকে কিছুতেই ধরে রাখা যাচ্ছিল না, মানে ও হয়তো কিছুভাবে বুঝতে পেরে গেছে যে ওকে এবার শরীর থেকে আলাদা করা হবে, হুম আত্মাটাকে। কিছুতেই ওকে ধরে রাখা যাচ্ছিল না, ওর বারবার নিজের আসল রূপে চলে আসছিল, বারবার ডবল ভয়েসে কথা বলছে, ঠিক আছে, বারবার। মানে এটা 150 বছর পুরনো যে ছিল তার কথা বলছো? হ্যাঁ 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 হ্যাঁ, বারবার ডবল ভয়েসে কথা বলছে, বলছে যে আমি কোথাও যাব না, আমাকে কেউ নিতে পারবে না, আমি কোথাও যাব না। হুম তো ভিডিও কলে যখন অঙ্কুশকে ওর হাত বেঁধে দেওয়া হয়, খাটের উপরে বসিয়ে দড়ি দিয়ে ওর দুটো হাত বাঁধা হয়, দুটো পা হুম বাঁধা হয়, ঠিক আছে। আর দুজন, ওর মা ওরা একটা হাত ধরে রাখে ওই বাঁধা অবস্থাতেই, আর ওর বাবা ওই দিকে হাত ধরে রাখে। হুম আর বিজয়ের মা খুব হেল্প করেছিল ব্যাপারটাতে। বিজয়ের আচ্ছা। মা অঙ্কুশদের বাড়ি যায়, গিয়ে ওখানে ভিডিও কল করে বালাজিতে, ঠিক আছে, হুম জয়ন্তপুর বালাজিতে ভিডিও কল করে ওনার ভাইয়ের যে বন্ধুটা, তো ওনাকে দেখায় যে এই অবস্থায় রয়েছে। হুম উনি তখনই ও বলে কি ক্যামেরাটা ওর সামনে নিয়ে যাও। অঙ্কুশ ক্যামেরার সামনে তাকিয়ে চিৎকার করে বলে তুই কিচ্ছু করতে পারবি না, আমার বৃথা চেষ্টা করছিস, এটা আমার জায়গা, আমার জায়গাতে তুই কিচ্ছু করতে পারবি না। হুম ঠিক আছে। তো এরকম করে বলার পরে ওই পণ্ডিতটা মানে রীতিমতো হেসে ওঠে, ঠিক আছে, রীতিমতো হেসে ওঠে, হুম বলে তুই ভেবে নে তুই কি কি করবি, তুই আর কিছুক্ষণ আছিস, বেরম ভাই বলছে তুই ভেবে নে তুই কি কি করতে পারবি, আমি দেখতে চাই তুই কি কি করতে পারিস। ওকে। এই বলে একটা মন্ত্র বলে পাশে যে অঙ্কুশের মানে ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল না, হুম 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 ওইটা ওরা প্রিন্ট আউট বার করে পাশে রাখে। তো ওই প্রিন্ট আউটের ওপরে শুদ্ধির জল যখনই ছুঁড়ে মারে, ঠিক আছে, অঙ্কুশ এখানে ছটফট করে ওঠে আর চিল্লে ওঠে, ও মাগো ও মাগো পুড়ে যাচ্ছে, এরকম চিল্লে ওঠে, ঠিক আছে। বলে ওরা যজ্ঞ শুরু করে। যজ্ঞে পুরো জায়গাটা অঙ্কুশকে ভিডিও কলে দেখানো হয়, হুম। আর যজ্ঞটা পুরোটা শোনানো হয় মন্ত্রগুলো ওকে। শোনার ওকে। পরে যখন অঙ্কুশকে জিজ্ঞেস করা হয় যে তুই কি করে এলি এখানে, হুম হুম বলে আমি আমার বসবাস যেখানটা ছিল হুম এই ছেলেটা সেইখানে এসে আমার মৃত্যু যেখানে হয়েছে, মানে ওই আত্মাটার কথা, ওর মৃত্যু নাকি ওইখানেই হয়েছে, ব্যাট হুম কোম্পানিতে, হুম হুম ঠিক আছে, হুম ব্যাট কোম্পানিতেই নাকি ওর মৃত্যু হয়েছে 150 বছর আগে। হুম তো ওইখানে ওর কবর আছে, ওই কবরের উপরে এসে অঙ্কুশ দাঁড়িয়েছিল।
বার্ড কোম্পানির ভেতরে কবর আছে? ওই 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 আত্মাটার কবর আছে। হ্যাঁ, মানে কিভাবে সেটা? ওকে মেরে ওখানে পুঁতে রেখেছিল। এরকম টাইপের কিছু আছে কি? এটাই তো ওর আত্মাটার কথা। তো যখন এরকম বলে, ঠিক আছে, হুম 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 সবাই রীতিমতো ভয় পেয়ে যায় যে মানে ওকে মেরে পুঁতে রেখেছিল, ওর ওপরে অঙ্কুশ কি করে গেল। হুম তখনও বলে যে ও তখন নিজের জ্ঞানে ছিল না, হুম তখন ওকে আর একটা আত্মা পজেস্ট করেছিল। হুম তো এই পজেস্ট অবস্থাতে ওইটার উপরে যায় এবং এই আত্মাটা ওকে পজেস্ট করে নেয়। মানে বুঝতে ও পারছি। জাস্ট ও জাস্ট একটা ছোঁয়ার আশায় ছিল যে হুম কে ওর ওই কবরের ওপরে আসবে, এসে ছোবে কিছু একটা বা পারাবে বা কিছু একটা করবে। জাস্ট একটা ছোঁয়ার অপেক্ষায় ছিল এবং একটা বডির অপেক্ষায় ছিল, হুম আর সেটাই হলো। তো ও বলে আমি তো যেচে আসিনি, ও এসছে তাই আমি গেছি। তো বলে ও বুঝে শুনে যায়নি, তুই বেরো, তুই ওর শরীর ছাড়, না বাচ্চা মানুষের কেরিয়ার তুই খারাপ করে দিচ্ছিস। তুই দেখতে পাচ্ছিস ওর শরীরের কি অবস্থা হয়েছে এই কদিনে, খাওয়া দাওয়া করছে না, ও বাঁচবে কি করে, তুই থাকলেও মরে যাবে, তুই বেরো। হুম এই বলে মন্ত্র মন্ত্র দিয়ে আবার যজ্ঞ টজ্ঞ করতে শুরু করে। যখন যজ্ঞ করতে করতে ঘি ঠি এরকম যখন দেয়, হুম ওইসব টাইমে খুব ছটপট করে, খুব ছটপট করে। হুম লাস্টে যখন একটা মন্ত্র বলে ওর কানের সামনে, বলে ফোনটা ওর কানের সামনে নিয়ে যান, কানের সামনে নিয়ে গিয়ে বজরংবলীর কোনো একটা মন্ত্র বলা হয়, ঠিক আছে, হুম যেটার পরে আর বলা হয় যে ওর চোখটা বেঁধে দাও, হুম ওর চোখটা বেঁধে সবাই ওর থেকে দূরে সরে যাও, আচ্ছা। ওর চোখটা বেঁধে সবাই ওর থেকে দূরে সরে যাও, আর একটা হাতে লাল লাল কিছু রাখো, সবাই হাতে লাল কিছু। হুম ভাই, তোর সাউন্ডটা একটু প্রবলেম করছে, একটু দেখে বল। এবার ঠিক আছে, হ্যাঁ বল, তারপর কি হলো? স্টার্ট আছে রেকর্ডিং? হ্যাঁ হ্যাঁ, বল বল। আচ্ছা, তো এবার সবাইকে বলা হয় যে আপনারা সবাই হাতে লাল কিছু রাখুন, হুম ঠিক আছে। তো সবাই তাই করে ইতিমধ্যে, কেউ লাল ওড়না বা কিছু এরকম। আর ঘরে থাকার মধ্যে তো ছিল অঙ্কুশের মা বাবা আর বিজয়ের মা, আর তো কেউ ছিল না। হুম 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 তো তিনজনেই হাতে আর লাল। অঙ্কুশের চোখটা বেঁধে দিয়েছে পুরো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অঙ্কুশের চোখ বাঁধা আছে। হুম এবার অঙ্কুশের মাকে বলে যে আপনি একটা মাটির হাঁড়ি নিয়ে আসুন। হুম মাটির হাঁড়ি নিয়ে ঠিক যে চোখটা বেঁধে রেখেছেন, যখন বলবো তখন ওটা নামাবেন, তার আগে নামাবেন না। আর এই হাঁড়িটার চোখের সামনে ধরে রাখুন। মন্ত্র বলছে কানের সামনে এইভাবে, ঠিক আছে। হুম হুম মন্ত্র বলতে বলতে এবার যখন অঙ্কুশের ছবির ওপরে শুদ্ধি জলটা ছিটিয়ে বলে কি এইবারে চোখের পর্দাটা নামিয়ে দাও। যখন চোখের পর্দাটা নামালো কুস্তব দা, ঠিক আছে, চোখ পুরো লাল, বুঝেছো, আচ্ছা। চোখ পুরো লাল। সঙ্গে সঙ্গে ওই যে ভাতটা নিয়ে দাঁড়িয়ে ছিল না হাতে, হুম হুম সঙ্গে সঙ্গে ভাতটার কালার চেঞ্জ হয়ে কালো হয়ে গেছে। যে ভাতটা ছিল, মানে যে যে ভাতটা ছিল মাটির ভাতটা, হুম পুরো ভেতরটা কালো, পুরো ভেতরটা কালো হয়ে গেল। আর ভিডিও কল থেকে বলছে যে কেউ একটা নিজের হাতে লাল কাপড় দিয়ে ওটাকে ভালো করে বেঁধে দাও। লাল কাপড় দিয়ে অঙ্কুশের মা ভালো করে বেঁধে দেয়, বেঁধে বলে যে এইটা তোমাদের কোনো একটা পুকুর পাড়ে গিয়ে ফেলে দাও, পুকুরে ভাসিয়ে দাও এটা। তো অঙ্কুশের মা তাই করে, কোনো একটা পুকুরে গিয়ে জিনিসটা ভাসিয়ে দেয়। আর তার উপরে অঙ্কুশের কিছু একটা হুম মানে ইউজ করা জিনিস দিয়ে দেয় যাতে ওর পেছনে আর না আসে, ঠিক আছে। তারপর? তারপর মিনিমাম একদিন সময় আসে, হুম অঙ্কুশ পুরো সারাটা দিন ও আমার মতো হলো, ওর ব্যাপারটা পুরো সারাটা, ওইটা হওয়ার পরে পুরো সারাটা দিন ও ঘুমিয়েছিল।
তো টানা একদিন পর উঠে গা হাত পা বিরাট ব্যথা। ও হুম। কিচ্ছু জানে না। তুমি জানো ও কোথা থেকে জানে? কোথা থেকে? ওর মনে আছে চাবি হারিয়ে গেছিল, হুম হুম হুম। ঠিক আছে? যখন চাবি হারিয়ে গেছিল তখন ওকে একটা চড় মেরেছিল, ব্যাস। ওই তারপর অবধি থেকে কোনো মনে আছে। স্মৃতি নেই? কোনো স্মৃতি নেই। মানে আমরা যে ভেবেছিলাম অঙ্কুশ ঠিক হয়ে গেছে, আমাদের সাথে হেঁটে অব্দি বাড়ি এসছে না, হুম। ওটা জাস্ট একটা প্ল্যানিং ছিল ওই জায়গাটা থেকে ওদের আত্মাগুলো বেরোনোর। আর তার আগে অব্দি আমাদের সাথে খেলা করছিল ওরা। মারাত্মক ভাই। বুঝতে পারছো কি করে সব প্রাণে বেঁচেছিলাম? এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিউরিওফাইটে আপনারা কী ধরনের ঘটনা চান সেটাও কমেন্ট করে জানান। আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না, যাতে প্রত্যেকটা হরর ডোজ আপনাদের কাছে সঠিক টাইমে পৌঁছে যায়। আমরা প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার দুপুর 3টের সময় ভিডিও আপলোড করে থাকি। এবং হ্যাঁ, আপনারা যদি আপনাদের ঘটনা শেয়ার করতে চান তাহলেও যোগাযোগ করতে পারেন curiofight@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে। ততক্ষণ অবধি কিউরিওফাইট ইউটিউব চ্যানেলের এরকম আরও 2টি ঘটনা শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সগুলোতে ক্লিক করুন।